বাংলাদেশের একদল যুবক যারা মালয়েশিয়ায় ছিলেন, যাদেরকে সেই দেশের পুলিশ গ্রেপ্তার করেছে এবং যাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছে সেই দেশের আইজিপি। পাশাপাশি বলা হচ্ছে এই দলটি তারা আইএস কে অর্থ যোগান দিত। এমনকি বাংলাদেশে যে গত বছর জুলাই আগস্টে আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে সরকারকে অর্থাৎ শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে, সেখানেও এই জঙ্গিরা গিয়েছিল, অংশ নিয়েছিল, আবার মালয়েশিয়ায় ফিরে এসেছে। তো এইসব বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি যিনি মালয়েশিয়ায় আছেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সামিউজ্জামান সামি। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শোনার আশা করছি। সামি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি, আপনি আমার ভূমিকাটুকু শুনলেন। আপনি যদি একটু বলেন যে আসলে ঘটনাটা কি, কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? ধন্যবাদ। প্রথমেই যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি, বিগত 28 তারিখে এই বিষয়টি সামনে এসেছে। 28 জুন 2025 তারিখে জঙ্গি সংগঠন আইএসআই এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পরিপত্র জারি করে, যেখানে বলা হয় অ্যারেস্টকৃত 36 জনের সাথে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতা থাকা এবং রিক্রুটমেন্ট, অর্থনৈতিক আদান প্রদান এবং বিভিন্ন বিষয়ে কনস্পিরেসির সাথে তাদের জড়িত থাকার একটা অভিযোগ রয়েছে। এই ঘটনাগুলো যখন রয়েছে, আমি একটু পিছনে নিয়ে যেতে চাই। আসলে 28 তারিখে আনুষ্ঠানিকভাবে এই বিবৃতিটা যখন এসেছে, বাংলাদেশের কোন প্রেক্ষাপটটি পর্যালোচনা করে মালয়েশিয়ান সরকার এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে। দেখুন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মালয়েশিয়ার যে বাইলেটারাল সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে কিন্তু 5 আগস্টের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, বিশেষ করে বিভিন্ন মহলে। কেউ বলছেন ইউনূস প্রশাসনের সাথে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তার একটা ব্যক্তিগত সম্পর্ক, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে তিনি সফর করেছেন এবং এই জিনিসটাকে, বিশেষ করে 5 আগস্টের পরে যখন কোনো বিশ্ব নেতা বাংলাদেশে সফর করেনি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রথম সফর করেন। যদিও এটাকে ইতিবাচক ভাবে অনেকে দেখছিলেন, তারপরে বাংলাদেশের রিসেন্ট সার্কামস্ট্যান্সেসকে পর্যবেক্ষণ করে মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে যারা এখানে ইমিগ্রেন্টরা আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা শুরু করে। বিশেষ করে যখন পুরো বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের জনশক্তি রপ্তানিকে রদ করেছে, স্থগিত করেছে কিংবা সীমাবদ্ধ করেছে, সেই সময় মালয়েশিয়ান গভর্নমেন্টের প্রতি বাংলাদেশের একটা অনুরোধ ছিল তারা যেন মালয়েশিয়ান যে জনশক্তি মার্কেটটি আছে সেটিকে রিওপেন করে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ান গভর্নমেন্ট এক্সিস্টিং বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এই কাজটা কিছুটা শুরু করে এবং তারা দেখে যে এই যে মালয়েশিয়া বাংলাদেশ যে জনশক্তি রপ্তানি, সেখানে সবচেয়ে বাধা যে জিনিসটা সেটা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট। তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট এই অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা ট্রায়াল অভিযান শুরু করে পুরো মালয়েশিয়া জুড়ে, বিশেষ করে কুয়ালালামপুর, জোহর বারু থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলোতে মানে বাংলাদেশি ইমিগ্রেন্টের সংখ্যাটা বেশি, তাদের এই জায়গাগুলোতে এই অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা ট্রায়াল অভিযান শুরু করে। সেখান থেকে আমরা প্রথমে খবর পেয়েছি 147 জন, তারপরে 47 জন, তারপরে 96 জন, এরকম করে অনেক মানে ধাপে ধাপে এই অ্যারেস্ট গুলো বাংলাদেশি অবৈধ ইমিগ্রেন্টদেরকে করা হচ্ছিল, যাদের আসলে এখানে বৈধভাবে থাকার কোনো সুযোগ নেই। এই জিনিসটা যখন চলমান ছিল তখনই কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি কিন্তু মালয়েশিয়া সফর করেছেন এবং এই যে এমওএমটি ছিল পূর্ববর্তী সরকারের সাথে জনশক্তি রপ্তানি বিষয়, সেই এমওএমটিকে রিভাইজ অফ এমওএম এর আন্ডারে এনে বাংলাদেশে 7,000 নতুন করে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা সমঝোতা স্বাক্ষরিত হয় বা একটা নীতিগত সিদ্ধান্ত হয়। সেই নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই প্রস্তাবনাটা রাখে যে পূর্বে বাংলাদেশের সাথে এই জনশক্তি রপ্তানি নিয়ে হিস্ট্রি আছে এমন ফার্মের সাথেই তারা শুধুমাত্র জনশক্তি রপ্তানিটি করবে, নতুন কোনো ফার্মের মাধ্যমে তারা লোক নেবে না। কেননা এখানে একটি বড় বাধা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট, এবং তারা দ্বিতীয় ধাপে আবারও এই অবৈধ ইমিগ্রেন্টের ব্যাপারে একটা ট্রায়াল অভিযান শুরু করে। এই অভিযানটা যেটা 28 তারিখে আপনারা প্রেস রিলিজটা দেখেছেন, এই অভিযানটা করার সময় তারা একটা জিনিস লক্ষ্য করে যে এর ভিতরে অনেকে আছে যারা এই জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত,
এবং তারা যখন এই টেরোরিস্ট পার্টিকেল গুলো পায়, আপনারা জানেন মালয়েশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রি তারা ইন্টেলিজেন্স পারপাসে এদের ইন্টেলিজেন্স ফার্মগুলো একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে, এবং এসবি, স্পেশাল ব্রাঞ্চ এবং সকল সমন্বিত ইন্টেলিজেন্সদের তথ্যের ভিত্তিতে এই অপারেশনটিকে চালানো হয়, যেখানে তারা টেরোরিস্ট পার্টিকেল পায়। এবং বাংলাদেশে এই সকল শ্রম খাতে যারা আছে তাদের একটা বড় অংশ, যাদের সাথে আইএসআই, জেএমবি থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি সংগঠনের একটা যোগসাজশ দেখতে পায়। এই জিনিসটা তখন তারা দেখতে পায়, তখন এই অভিযানটাকে তারা ক্যারি করে। আজকেও তারা একটা প্রেস রিলিজ দিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না, 150 বেশি তারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার একটা তথ্য তারা আজকে প্রদান করেছে। তো এই বিষয়গুলো যখন রয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন কিন্তু খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছে, এই কথাটার কারণে আজকে আমার আপনার আলোচনাটার ব্যাপার আসছে যে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তারা একটি সমান্তরাল জঙ্গি তৎপরতা, অর্থাৎ একটা প্যারালাল টেরোরিস্ট অ্যাক্টিভিটিস মালয়েশিয়া থেকে কিভাবে করছে, এই বিষয়টা নিয়ে তারা আলোকপাত করে। এবং সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে তারা রিক্রুটমেন্ট এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে 2024 সালে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনে ফান্ডিং এর সাথে জড়িত, পরিকল্পনার সাথে জড়িত, ঢাকাকে ডিস্টেবিলাইজ করা, একটি নির্বাচিত সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা পূর্ণ দৈর্ঘ্য তারা একটা রোড ম্যাপ মালয়েশিয়াকে ল্যান্ড হিসেবে ব্যবহার করে একটা প্যারালাল টেরোরিজম এখান থেকে সংগঠিত করেছে। যে কথাটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভ্যালিড গ্রাউন্ডে পরিণত হয়েছে, একটা ভার্ডিক হিসাবে উপনীত হয়েছে। যখন বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে, টেরোরিজমের আপরাইজিং, স্টেট স্পন্সর টেরোরিজম, এই কথাগুলো যখন আসছে, তুলসী গ্যাবার্ড যখন বলছে, ডোনাল্ড ট্রাম্পের মতো প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেকে যখন বাংলাদেশের এই ক্ষেত্র নিয়ে জঙ্গিবাদের উত্থান এবং টেরোরিজমের আপরাইজিং নিয়ে কথা বলছে, তখন কিন্তু এই জিনিসটা একটা নতুন ফুয়েল হিসাবে সেখানে যুক্ত হয়েছে যে বাংলাদেশে যে সেক্টরটিকে নিয়ে সবচেয়ে বেশি আমরা আশাবাদী যে জনশক্তি রপ্তানি, সেই জায়গাতে বিশ্বের অনেকগুলো দেশ, বিশেষ করে মিডল ইস্টের প্রত্যেকটি দেশ প্রায় সীমাবদ্ধ করে এনেছে তাদের মার্কেটটিকে। সেই জায়গায় মালয়েশিয়া একটা গুড অল্টারনেটিভ, কেননা মালয়েশিয়ার মার্কেট